প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেটি পাঠিয়েছে আমাদের ফখরুল ইসলাম। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। ঢাকা শহরে আমার একটানা দুদিন না খাওয়ার রেকর্ড আছে। 2 দিনেই বলা চলে। জি ভাই, 2 দিনই। এছাড়া পুরো দিন না খেয়েছিলাম এমন দিনের সংখ্যাও কম নয়। বাবা মারা যাওয়ার পরে ঢাকায় নতুন আসছি। যেই মেসে উঠেছিলাম সেখানে 2 মাসের ভাড়া বাকি পড়েছিল। 1.5 মাসের মিল খরচও দিতে পারি নাই। পরে ওরা আমার মিল বন্ধ করে দেয়। ওদেরই বা কি দোষ বলেন? ওদেরও তো নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। আরেকজনকে মাসের পর মাস ফ্রি খাওয়ানোর মতো অবস্থা নাই। তারপর আর কি, ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে রাগ জমলো আমার সার্টিফিকেটের ওপরে। ডিগ্রির সার্টিফিকেট ছিঁড়ে ফেললাম এবং এই সার্টিফিকেট আমার পেটে ভাত দিচ্ছিল না। চাকরি চাইলে গেলে মানুষ দূর দূর করে তাড়িয়ে দিত। তারপরে মেস থেকে অনেক দূরে ফার্ম গেটের একটা ছালা দিয়া হোটেলের সামনে গিয়ে লাশ লজ্জার মাথা খেয়ে ভাত খুঁজি। বললাম 2 দিন ধরে কিছু খাইনি, পকেটে টাকাও নাই, শুধু একটা প্লেট ভাত দিলেই হবে, আমি পানি মিশিয়ে খেয়ে ফেলবো। এবার আমি কোনো প্রশ্ন করলাম না, উনি নিজেই বলতে শুরু করলো। ছালা দিয়া হোটেলের মালিকের মনে দয়া হলো। উনি আমাকে 1 প্লেট ভাত দিলেন, সাথে অবশ্য কোনো এক প্রকার তরকারি, পাতিল থেকে একটু ঝোল দিলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। 30 সেকেন্ডে খাওয়া শেষ হলো। দোকানি বুঝলেন আমার পেটের সিকিও ভাগ পূরণ হয়নি। উনি আমাকে বললেন, এভাবে ফিরে দিলে তো আমার চালান শেষ হয়ে যাবে। আমি গরিব মানুষ, তুমি এক কাজ করো, এই প্লেটগুলো ধুয়ে দাও, তাহলে আরো ভাত দিব। আমি আরো ভাত খাওয়ার জন্য সবগুলো প্লেট ধুলাম। একের পর এক কাস্টমার আসছে, কারো প্লেট কারো বাটি সহ ধুতে লাগলাম। এরপরে এক টেবিলে এক কাস্টমার অনেকক্ষণ ধরে বসে আছেন। ওনার টেবিল ময়লা, কেউ পরিষ্কার করছে না। আমার হাতে কাজ নেই, আমি গিয়ে টেবিল পরিষ্কার করে দিলাম। এভাবে পাশের টেবিলটাও। এভাবে কখনো যে 3 ঘন্টা পার হয়ে গেল টেরই পেলাম না। 3 ঘন্টা পরে দোকান ফাঁকা। দোকানদার আমাকে পাতিলে থাকা অবশিষ্ট ভাত খেতে দিলেন। আমি মাছের ঝোল দিয়ে পুরো ভাতটাই খেলাম। পাতিলে অবশ্য মাছ ছিল না, আর মাছ থাকলেও আমি খেতাম না, কারণ উনি মাছ বিক্রি করেছিলেন 20 টাকা পিস হারে। আমার কারণে 20 টাকা কম বিক্রি হলে উনি রাগ করতে পারেন। আমাকে ভাত খেতে দিয়েছিলেন, এটাই তো বেশি। আসার সময় উনি বললেন, আমার ছেলেটার 2 দিন হলো জ্বর, তাই দোকানে আসছে না। তুমি ইচ্ছে করলে এই কয়দিন আমার ছেলেদের মতোই বদলে তুমি কাজ করতে পারো। 3 বেলা খেতে পারবে, কোনো বেতন পাবে না। 2 দিন কাজ করলাম। উনার ছেলে ফিরে এলো। তিনি আমাকে কাজ থেকে বাদ দিলেন না। উনাকে বললাম আমার মেস থেকে তাড়িয়ে দিয়েছে। উনি আমাকে হোটেলেই থাকার ব্যবস্থা করে দিলেন। 6 মাস পরে পুলিশ এসে হোটেলটা ঘুরিয়ে দেয়। ওই জায়গাটা অবৈধ ছিল। উনি এবার টং দোকান দিলেন, চা বেচা শুরু করলেন। সেখানে আমার জায়গা হলো না। চা বিস্কুট একাই বেচা যায় এবং আমি আবার বেকার হয়ে পড়লাম। তারপরে কি করলাম? ইতিমধ্যে গত 6 মাসে আমি রান্নাবান্নার কাজ ভালোই শিখেছি। বিশেষ করে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ভালোই পারতাম। ভাইকে, দোকানদারকে অনুরোধ করে উনার টঙ্গের পাশে ফুটপাতে একটা ছোট চুলা, কয়েকটা পাতিল নিয়ে বসলাম। 1 মাসে ভালোই মার্কেট পেলাম। চুলা পাতিল সব ভাই দোকানদার এর আগের দোকানের, উনার কাছ থেকে বাকিতে কিনেছি। এই দোকান যখন লাভের মুখ দেখা শুরু করছিল, পুলিশ এসে দোকান ভেঙে দিল। অবশ্য আমি জানতাম এই দোকান পুলিশ ভাঙবে। আমি এজন্য সবসময় প্রস্তুত ছিলাম। পরদিন আরেক স্থানে দোকান খুললাম, এটাও ফুটপাতে। কিন্তু এবার পড়লাম আরেক বিপদে। বর্ষাকাল শুরু হয়ে গেছে, সব পানিতে ভিজে যায়, কাপড়ের ছাদ মানায় না। দোকান আবারও বন্ধ হয়ে গেল। আমি যেহেতু কাজ জানি তাই হতাশ হলাম না। বিভিন্ন দোকানে দোকানে গিয়ে খোঁজ লাগালাম তাদের ছোলা পেঁয়াজু বানানোর লোক লাগবে কিনা। এক দোকানে পেলাম যারা এই লোক খুঁজছে। না খুঁজে যাবেই বা কোথায়? এখন তো ছোলা পেঁয়াজুর অনেক চাহিদা। ওখানে সকালবেলা কাজ করতে হবে, কারণ ওই দোকানটা একটা স্কুলের সামনে। স্কুলের কাস্টমার ধরার মূল লক্ষ্য। দৈনিক 100 টাকা হাজিরায় কাজ করলাম। বিকালে চলে যেতাম আরেকটা এলাকায়, সেখানেও একটা কাজ পেলাম। সেখানে দিত 150 টাকা। দিন 250 টাকা দিয়ে ভালোই চলছিল। ইতোমধ্যে আমার বাড়ি থেকে আসার 1 বছর পূর্ণ হয়ে গেল। যে মেসে সিট ভাড়া ও 1.5 মাসের খাবার বাকি পড়েছিল, সে মেসে গিয়ে টাকা পরিশোধ করলাম। হুজুর বলেছেন 1 টাকাও যদি আমার কাছে থেকে থাকে, তাহলে কেউ যদি পায়, তাহলে যতই আমল করি না কেন কোনো লাভ নেই। সেই টাকা মাপ না করা পর্যন্ত বেহেশতে যাবে না কোনোভাবেই।
মেস তখন অনেক বড় হয়ে গেছে, পুরা বিল্ডিংয়ে মেস মালিক ভাড়া দিয়েছিল এবং 5তলা বিল্ডিং এর প্রায় 200 লোক থাকে। গিয়ে শুনি ওদের রান্নাবান্নার লোকজন কাজের চাপে চলে গেছে। আমি সুযোগ লুফে নিলাম, দৈনিক 300 টাকা হাজিরায় ফুল টাইম কাজ নিলাম। আগের 2 চাকরি সকালে ও বিকালে ছেড়ে দিলাম। এখন মাসে 9,000 টাকা ইনকাম করা শুরু হলো। যে আমাকে ঠিক 1 বছর আগে এই মেস থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ আমি এই মেস থেকে মাসে 9,000 টাকা আয় করি। আমার ভাগ্য মনে হয় 6 মাস পর পরই বদলায়। মেসের মিল নিয়ে মেস মালিক ও মেস মেম্বারদের মধ্যে ঝগড়া হলো। সে এক তুমুল ঝগড়া। মেস মালিকের বিরুদ্ধে অভিযোগ উনি নাকি মিল থেকে টাকা মারেন। লম্বা সময় ধরে সবাই মিলে বৈঠক করলেন। শেষমেশ বৈঠকে সিদ্ধান্ত হলো মেস মালিকের অধীনে মেসের ডাইনিং থাকবে না, ডাইনিং অন্য কারো তত্ত্বাবধানে ছেড়ে দিতে হবে। কিন্তু সমস্যা হলো কে নিবে ডাইনিং এর দায়িত্ব। একজন লোক ডাইনিং এর দায়িত্ব নিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে অবস্থা আরো খারাপ হলো। 2 মাস পরে ডাইনিং এর টাকা সামান্য নিয়ে উধাও। এবার আমি সাহস করে সিদ্ধান্ত নিলাম আমি ডাইনিং চালাবো। যেহেতু ডাইনিং এর মালিক পলাতক, তাই উনার হাড়ি পাতিল এখন সবই আমার। আমি রান্নাঘরটা মাসে 600 টাকায় ভাড়া নিলাম। নিজেই বাজার করতে লাগলাম, নিজেই টাকা কালেকশন করা শুরু করলাম। দেখা গেল এই মিল থেকে অনায়াসে 1 টাকা লাভ করা যায়। সকাল বেলায় 200 মিল এবং দুপুরে 50 মিল আর রাতে 250 মিল, সব মিলে দৈনিক 500 টাকা লাভ হতে থাকলো। বাহ বাহ করে আপনি তো দেখছি আলাদিনের চেরাগ পেয়ে গেছেন। এ কথাটা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। আলাদিনের চেরাগ তো শুধু ঘষা দিলেই সব কিছু হয়ে যায়। আমার তো কাজ করতে হয়েছে, যাকে বলে হাড় ভাঙ্গা খাটুনি। তা এই হোটেলের মালিক হলেন কিভাবে? আরে সেই কথা তো বলছি। আমার নজর শুধু 500 টাকার দিকে না, আমার নজর ছিল আরো উপরে। ডিগ্রি সার্টিফিকেট যেহেতু ছিঁড়েই ফেলেছি, তাই অফিসার লেভেলের চাকরি জীবনেও করা হবে না, আর ইচ্ছাও নেই। এই তো বেশ আছি। চিন্তা করছিলাম কিভাবে ব্যবসাটাকে আরো উপরে উঠানো যাবে। একদিন রাস্তা পেয়েই গেলাম। খেয়াল করলাম মেসের 250 মেম্বারের মধ্যে 200 জনই লোক সিগারেট খায়। আর যারা সিগারেট খায় তারা সিগারেটের সাথে চাও খায়। এক বৃষ্টির রাতে শুয়ে পড়েছিলাম। এক মেস মেম্বার এসে ডাকলেন, মামা তোমার কাছে সিগারেট হবে? আমি বললাম আমি সিগারেট খাই না। আরে খাওয়ার কথা বলছি না, 2-3 কার্টুন সিগারেট এনে রাখলে ভালোই বিক্রি হতো। এই বৃষ্টির রাতে বাইরে সিগারেট আনতে যেতে পারছি না, হাতে ছাতাও নেই। আমি বললাম আমি বাইরে যাচ্ছি, ছাতা আছে। উনার জন্য সিগারেট কিনতে গিয়ে দেখি চায়ের দোকানে ভালোই ভিড়। রাত 12টায় মেসের লোকজন সিগারেট খেতে এসেছে। পরদিন চা বানানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে আনলাম। 3 পদের সিগারেট রাখলাম। সন্ধ্যা 7টার পরে আমার রাতের রান্নার কাজ শেষ হয়ে যায়। এরপরে শুরু হলো চা বানানোর পালা। টার্গেট 100 কাপ। মাস খানেক পর দেখি 200 কাপ চাও বিক্রি হয়ে যাচ্ছে। সময় রাত 9টা ও 12টা থেকে মধ্যেই। এবং চা লাভ কত থাকতো? 400 টাকা। আর সিগারেটে থাকতো 400 থেকে 600 টাকা। কি বলেন? অনেকে পুরো প্যাকেট কিনতো, অনেকে 6টা, অনেকে 3টা। খুব কম লোক একটা করে কিনতেন। তার মানে আপনার আয় তখন ছিল দিনে 1,500-এর উপরে। সেটা কোন সালের ঘটনা? এই তো 4 থেকে 5 হবে। তার মানে 4 থেকে 5 সালে আপনার দৈনিক আয় ছিল 1,500 করে 45,000 টাকা। তখন একজন ম্যাজিস্ট্রেট বেতন পেতেন 12,000 টাকা। বিশাল ব্যাপার সেপার। সব আল্লাহর ইচ্ছা। আমার ক্লাসমেটরা যখন বছরের পর বছর ধরে চাকরি করছিল, আমার তখন ভালো ইনকাম, কিন্তু সেই সুখটা বেশি দিন টিকলো না। একদিন দেখি বাড়িওয়ালার কয়েকজন লোক নিয়ে মেসে হাজির। সেই লোক বাড়ি ঘর মাপামাপি করলো। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এই বাড়ি নাকি ডেভেলপার কোম্পানিকে দেওয়া হবে। তখন অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের ব্যবসা জমজমাট ছিল। তারাই বিল্ডিং মাপতে এসেছে। বাড়িওয়ালা সহ সেই লোকগুলো দুপুরে আমার ডাইনিংয়ে খাওয়া দাওয়া করলো। পরের সপ্তাহে মেসের সামনে একটা সাইনবোর্ড বসানো হলো, এখানে 10 তলা বিল্ডিং হবে, সুতরাং 6 মাসের মধ্যে মেস খালি করে দিতে হবে। আমি আবার ভবিষ্যতের ভাবনা ভাবতে লাগলাম। 4 মাসের মাথায় মেস খালি হয়ে গেল। আমার ব্যবসা পুরোপুরি বন্ধ। এবং অবশ্য এই কদিন আমি পুরো ঢাকা শহর চেষে বেরিয়েছি, কোথাও কি কাজ করা যায়। উত্তরা লাজরক্ষী মার্কেটের সামনে ভাজা পোড়া আইটেম নিয়ে ভ্যানে বসে পড়লাম। মার্কেট পেতে সময় লাগলো না।
তখন টিকার রোল খুবই জনপ্রিয় ছিল। উত্তরা এলাকায় আমি প্রথম এটা চালু করেছি। এখন অবশ্য এরকম অনেক দোকান আছে, সেই ভ্যান থেকে দিনে হাজার খানেক লাভ থাকতো, কিন্তু আমার যে এত পোষায় না। এর আগে আয় ছিল 45,000-এর ওপরে। লাজরক্ষীর পাশে এক হোটেল মালিক আমায় ধরলেন, কিছু আইটেম রান্না করে দিতে বললেন, হাড়ি হিসেবে টাকা দিবেন। আমি খিচুড়ি কন্ট্রাক্ট নিলাম এবং পাতিল প্রতি 500 টাকা। কামারপাড়ায় তখন মানুষ কম থাকতো, আমি একটা খোলা জায়গা ভাড়া নিয়ে রান্না শুরু করেছিলাম। ভ্যানের দায়িত্ব দিলাম আরেকজনকে। ভ্যানের রান্না বান্না এখান থেকেই করে দিতাম। ভ্যানে শুধু বিক্রি হতো। 2-1 লোককে গ্রাম থেকে এনে চাকরি দিলাম, কেউ তরকারি কেটে দেয়, কেউ বা হেল্পারের কাজ করে। এই এক পাতিলের সুনাম আশপাশের হোটেলে ছড়িয়ে পড়েছিল। আরও 2-3টা হোটেল থেকে অফার আসলো, আমি তাদের জন্য রান্না করে দিতাম। বছর খানেক পরে দেখি আমি 5টা হোটেলে খিচুড়ি সাপ্লাই দিচ্ছি আর 8টা ভ্যানের তাজা পোড়া সাপ্লাই দিচ্ছি। আমার তখন দৈনিক আয় হলো 5,000-এর ওপরে। সেটা কোন সালের ঘটনা? 2006 থেকে 7-এর দিকে হবে। তখন বয়স ছিল 26 থেকে 27, তার মানে আপনার 27 বছর বয়সে মাসিক আয় ছিল 1.5 লাখ টাকা। গলা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি দেন। আরে পানি খাবেন কেন, কোক খান। আর এসি কি বাড়িয়ে দেব? এতক্ষণ যার কথা বললাম উনি ঢাকার একটা রেস্টুরেন্ট গ্রুপের মালিক। উনার 6টা রেস্টুরেন্ট আছে, মাসে 10 থেকে 12 লাখ টাকা আয় করেন। বিশেষ একটা কারণে উনার সাথে আমার এক বন্ধু আয়কর কর্মকর্তার কথোপকথন এর অংশ বিশেষ তুলে ধরলাম, যাতে অনেকে এই ঘটনা পড়ে উৎসাহ পায়। এ থেকে আমরা শিখলাম কোনো কাজ ছোট নয়। বেকার বসে না থেকে যে কোনো একটা কাজে নেমে পড়ুন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। এটি যদিও ভৌতিক ঘটনা হয়নি, তাও এটি থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। হালকা পশলা বৃষ্টি হচ্ছে, রাত 11টা হবে। আমি ভুরকাটা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। কুষ্টিয়ার এক অখ্যাত বাস স্ট্যান্ড এটি। চারদিকে শুনশান নীরবতা। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসে, কুকুর আর শিয়ালের ডাক শোনা যায় থেমে থেমে। এই গ্রামে বিদ্যুৎ নেই বলে রাত নামে সন্ধ্যার পরপরই। বাসের কাউন্টারে একটা আধ ময়লা হ্যারিকেন জ্বলছে এবং আমি কাউন্টারে এসে কোনো টিকিট পাইনি। তবে কাউন্টারের লোকটা দয়াবান, বলল আমার একটা ব্যবস্থা করবে। ড্রাইভারের পাশের ইঞ্জিনের ওপর এক টুকরো ফোম দিয়ে অস্থায়ী সিট বানিয়ে দিবে। আমি চাইলে সেটায় বসে যেতে পারবো। আমি ঢাকায় যাব, ঢাকায় যাওয়া নিয়ে কথা। ড্রাইভারের পাশে বসে যাই আর মন্ত্রীর পাশে বসে যাই। বাস আসতে আরও 1 ঘন্টা দেরি হবে। দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, সেখানে মোটা সলতের কেরোসিনের কুপি জ্বলছে। রাস্তায় ফিসফিসে কাদা। আমি কাদায় মারিয়ে চায়ের দোকানে এগিয়ে যাই এবং বাঁশের তৈরি নড়বড়ে দোকানের ভেতর 2টি মাত্র বেঞ্চি। বৃদ্ধা দোকানদার একটা কেটলি চুলার ওপর তোলা, চুলা নেভানো। আমার অনুরোধে তিনি চুলা জ্বালালেন। আমি চায়ের অপেক্ষায় আছি। হঠাৎ এক লোক হাজির। মোটা সোটা দীর্ঘদেহী, মোটা গোপ দেখে বুঝতে কষ্ট হয় না লোকটা ট্রাক ড্রাইভার। এখন মোটা গোপ সাধারণত এখনো ট্রাক ড্রাইভাররাই রাখে। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। লোকটা বাইরে তাকিয়ে বলল, সেদিন ছিল এমন রাত। গ্রামের মানুষরা সাধারণত গল্পবাজ হয়, প্রয়োজন ছাড়া বেশি কথা বলে। এদের প্রশ্রয় দেওয়া বিপজ্জনক। প্রশ্রয় পেলে কানের পোকা বের করে ফেলে। রাতে একা ভালো লাগছিল না, তাই তার কথায় সায় দিয়ে বললাম, কোন দিনের কথা বলছেন? গত বছরের ঘটনা। একদিন সকালে এই চায়ের দোকানে দেখি একটা ছেলে মাথা নিচু করে বসে আছে। চায়ের দোকানদার চাচা বলল, ছেলেটা চায়ের জন্য এসেছে, ওর একটা কাজের দরকার। দেখে মনে হলো অবস্থা সম্পূর্ণ ঘরের সন্তান, হয়তো বাড়ি থেকে রাগ করে চলে এসেছে। আমার মায়া লাগলো, কারণ একদিন আমিও মেট্রিক ফেল করে লজ্জায় বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। পরে জানলাম ছেলেটার নাম আসাদ। মুখ গোল, গায়ের রং ফর্সা, হাঁটা চলা একেবারে মাইয়া লোকের মতো। যাই হোক, ছেলেটাকে আমার ট্রাকে রেখে দিলাম হেল্পার হিসাবে এবং আমি কাঁচামাল নিয়ে শহরে যাই। ও আমার সাথে শহরে যায়। আবার সকালে শহর থেকে গ্রামে চলে আসি। একদিন দুপুরের ঘটনা, প্রচণ্ড রোদ। আমরা এই স্টেশনেই একটা হোটেলে ভাত খেয়ে বিশ্রামে আছি। বিশ্রাম শেষ, হোটেল থেকে ট্রাকে গিয়ে উঠলাম। ভাবলাম ট্রাকটা পেছনের গ্যারেজে রেখে আসি। ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট করলাম। একটু ব্যাকে গিয়ে
রাস্তায় উঠব, হঠাৎ একটা আত্মচিৎকার। আমার হাত স্টিয়ারিং থেকে নেমে গেল। কয়েকজনের হায় হায় রব করে শুনে ট্রাক থেকে নেমে নিচে আসি। একটা থেতলানো মানুষের শরীর পড়ে আছে ট্রাকের চাকার নিচে। শরীর আর চেনা যায় না, দেখে মনে হয় একদলা মাংসের পিণ্ড, রক্ত আর মাংস একাকার হয়ে আছে। হলুদ মস্তকটা ছিটকে পড়ে কাঁপছে। ঘটনা হইল কঠিন গরম, ছায়া নাই কোথাও। দুপুরে খাওয়ার শেষে আসাদ ছায়ায় বিশ্রাম নিতে গাড়ির নিচে শুয়ে পড়েছিল। একটা পেপার বিছিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। সেই ঘুমেই ছিল জীবনের শেষ ঘুম। হাসপাতালে নেওয়ার মতো কোনো অবস্থায় ছিল না। লাশ পোস্টমর্টম শেষ হতেই হলো রাত, এবং একটা কাঠের কফিন বানিয়ে কাফন পরিয়ে লাশ নিয়ে রওনা দিলাম। গন্তব্য আসাদের গ্রামের বাড়ি। জানাজা না পড়িয়ে লাশ নিয়ে রওনা দিতে অনেকেই নিষেধ করেছেন। জানাজা পড়াতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ট্রাকের সিটের পেছনে কফিনটা বসিয়ে রাখলাম। সন্ধ্যার পর থেকে আকাশটা ধীরে ধীরে মেঘলা হতে শুরু করে। হঠাৎ আকাশের বুক চিরে শুরু হলো বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো। আমি আমার সাথে একজন সাহসী কামলা দুলালকে নিয়ে যাত্রা শুরু করলাম। নিকষ কালো রাত, হেডলাইটের আলো অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে। তার মাঝে কিছুই চোখে পড়ছে না। দূর গ্রামের কোনো পিটপিটে আলো চোখে পড়ে না। চিরপরিচিত রাস্তাকে মনে হলো অচিন পথ। দূরে একটা সাদা বিন্দু চোখে পড়ল। বিন্দুটা ধীরে ধীরে বড় হচ্ছে। একসময় মনে হলো একজন মানুষ হেঁটে যাচ্ছে, গাড়ির সামনে হেঁটে যাচ্ছে। তবে হাঁটার ভঙ্গিটা আমার কাছে পরিচিত। আমি হর্ন বাজালাম, না সে পথ ছেড়ে দিবে না। আমি দুলালের দিকে তাকালাম। ও মনে হয় কিছু একটা বুঝতে পেরেছে এবং পেছনে গিয়ে কফিনের ঢাকনা খুলে দেখে। আমি ওর দিকে তাকালে বলে কফিন খালি। আমি বললাম শক্ত হয়ে বসে থাক। এরপর গাড়ির গতি বাড়িয়ে দিলাম। 100, 100 থেকে আরো 100। এভাবে পাগলের মতো হর্ন চিপছি, কিন্তু সামনে ওটার মধ্যে সাইড দেওয়ার কোনো লক্ষণ দেখলাম না। ধীরে ধীরে আকৃতিটা বড় হতে থাকলো। একসময় মনে হলো গাড়ির কাচের সাথে লেপটে গেছে। কাফনের কাপড় মেয়েদের শাড়ির মতো জড়িয়ে পড়া। তারপর ওটা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। মুখ বলতে কিছুই নেই, ওখানে একদলা জমাট রক্ত। সেই রক্তের মাঝে দুটি গর্ত। সেই গর্ত শুরু আছে, শেষ নেই। আমি গাড়ি থামিয়ে দিলাম, গাড়ির হেডলাইটও নিভিয়ে দিলাম। সব অন্ধকার। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি একটা বাজারের মধ্যে চলে এসেছি। আমি গাড়ির দরজা খুলে ডাক দিলাম। একজন পাহারাদার ডেকে বললাম, আমরা রাতে আপনাদের সাথে থাকতে চাই। তারা থাকার ব্যবস্থা করে দিলেন। দুলাল আমি গাড়ি থেকে নেমে একটা দোকানে গেলাম রাত কাটানোর জন্য। তাদেরকে বললাম, না, আমাদের সাথেই কফিন আছে। আমি তাকে বললাম, গাড়ি থেকে নামার আগে কফিন খুলে দেখেন নাই? দেখছি, লাশ ছিল না। কোনো লাশ নেই, লাশ গায়েব। তবে অনেকেই ওই পথ দিয়ে যাওয়ার সময় কাফন পরা একজনকে গাড়ির সামনে দিয়ে হাঁটতে দেখে। আমার গাড়ি চলে এসেছে। আমি চায়ের বিল দিয়ে উঠলাম। লোকটার দিকে তাকিয়ে দেখলাম সে উঠে যাচ্ছে। সে বলল, স্যার, আমার কথা বিশ্বাস করেন নাই। আমি তাকে খুশি করার জন্য বললাম, আপনি যেহেতু দেখেছেন। অবিশ্বাস করি কি করে? গ্রামের মানুষ এমনিতেই বানিয়ে বানিয়ে গল্প বলে। এসব গল্প বিশ্বাস করার কোনো কারণ দেখছি না। কাউন্টারের সামনে এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। কোনো সিট খালি নেই। ড্রাইভারের পাশে একটা অস্থায়ী সিটে দিয়ে আমাকে বসার ব্যবস্থা করা হলো। আমাদের গাড়িও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং গাড়ি এগিয়ে চলছে। নিকষ কালো অন্ধকার রাত, কোথাও কোনো আলোর চিহ্ন নেই। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের কনফাটা আত্মচিৎকার। এবং আমি ড্রাইভারের দিকে তাকিয়ে দেখি তিনি হাত দিয়ে কপালের ঘাম মুছছেন। একটু পরেই পাগলের মতো হর্ন টিপা শুরু করেন। দূরে তাকিয়ে দেখি একটা সাদা বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছে। ব্রিজের রোলিং ভেঙে গাড়ি নদীতে পড়ার আগে আমিও সেই জমাট বাঁধা রক্ত মুখ দেখেছি। আর সীমাহীন লালচে গর্তের আতলে আমরা বাস সমেত হারিয়ে গেলাম চিরতরে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন রবিন এবং রংপুর জেলা থেকে। তাকে অনেক ধন্যবাদ। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। ছোটবেলা থেকেই আর্থিক অসচ্ছলতায় বড় হয়েছে টুম্পা। ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকেই অভাব যেন আষ্টে পিষ্টে ঘিরে রেখেছে ওদের। মা এলাকার চেয়ারম্যানকে ধরে একটা সরকারি অফিসের আয়ার কাজ পায়। মার আয়ের অনেক কষ্টে সৃষ্টে কোনো রকম সংসার চলে ওদের। ওতে আর বাবার চিকিৎসার খুব ভালোভাবে হয়ে ওঠে না। কোনো ভাই নেই, 3 বোন ওরা। টাকার অভাবে
বড় দুই বোনের লেখাপড়া তেমন আর এগোয় না। অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দায়মুক্ত হন মা। বড় এবং মেজ জামাই টুকটাক সংসারের আবদার রাখার এখন সংসারটা সচ্ছল না হলেও আগের মতো তেমন অভাব নেই, তাই টুম্পার লেখাপড়া কোনোভাবেই চলছিল। এসএসসি এর ফর্ম ফিল আপের সময় স্কুলের আবেদন করা হয়েছিল, কারণ এত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না। এসএসসিতে খুব ভালো ফলাফল হওয়ায় শহরের সবচেয়ে ভালো কলেজে চান্স পেয়ে যায় টুম্পা, কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল। তাই ওর মা ওকে লেখাপড়া ছেড়ে দিতে বলে, কিন্তু ওর একটাই কথা, মা আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি বাবার চিকিৎসা করব। ওর মা নীরবে শুধু আঁচলে চোখ মোছেন। কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে, ছাত্রী ভালো হয়, ওর আবেদন মঞ্জুর হয়। দিনে কলেজ শেষে 3-4টা স্টুডেন্ট পড়িয়ে বই খাতা কলম আনুষ্ঠানিক প্রয়োজন নিজেই পূরণ করে। এভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথেই এসএসসিতে উত্তীর্ণ হয়। দিনরাত পরিশ্রম করে মেডিকেলে চান্স পেয়ে যায় টুম্পা। এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে টুম্পার মেডিকেলে ভর্তির ব্যাপারে। যখন হোস্টেলে উঠলো তখন রুমমেট দুজনের সাথে তেমন মিশতো না বা মিশতে পারতো না। সব সময় নিজেকে গুটিয়ে রাখতো, কারণ ওর রুমমেট দুজনে ছিল বেশ অবস্থা সম্পন্ন। একজনের নাম ছিল তোমা, আরেকজন ছিল দিয়া। কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে ওঠে। একদিন দিয়া বলল, আজ সন্ধ্যায় নিলয় স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে মর্গে, জানিস তো নাকি? তোমা বলল, জানি, কিন্তু একটা বিষয় বুঝি না, মর্গের মতো ভয়ঙ্কর জায়গায় কেন সন্ধ্যায় প্র্যাকটিক্যাল ক্লাস হয়, দিনে হয় না কেন? এবার টুম্পা হেসে বলে উঠল, এত ভীতু কেন রে তুই তোমা? এখানে কি তুই একা থাকবি? ওখানে আমাদের ব্যাচের সবাই থাকবে। দিয়া মাঝখানে ফোড়ন কেটে বলল, জানিস আজ দোষ একটা খবর পাইলাম। কি বল? সমস্বরে দুজনেই জানতে চাইল। আজ বড় আপুর কাছে শুনলাম নিলয় স্যার নাকি দেখতে হ্যাভি হ্যান্ডসাম, যে কোনো মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি টাসকি খাবে, প্রেমে পড়ে যাবে। তোমার যোগ করলো, আরেকটা অদ্ভুত কথা শুনেছি, নিলয় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল করান, দিনে কখনোই ক্লাস নেন না। অনেকেই নাকি দিনে তার কেবিনে নক করে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন বা কেন ক্লাস নেন না, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষ নাকি বলেছে যে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউ নিতে পারে না, আর তাই বলে দিনে ক্লাস না নেওয়ার শর্ত হসপিটাল কর্তৃপক্ষ মেনে নিয়েছিল। টুম্পাও দিয়া অবাক হয়ে শুনলো আর ভাবলো, আরে তাই তো, নিলয় স্যারকে কখনোই ওরা কোনো ক্লাস নিতে দেখেনি। দিয়া বলে উঠলো, আরে বাদ দে ওসব ফালতু কথা, আমি খুবই এক্সাইটেড স্যারকে দেখার জন্য। দিয়ার কথা শুনে টুম্পা ও তোমা দুজনেই সমস্বরে হেসে উঠলো। সন্ধ্যায় ওরা যখন মর্গে পৌঁছালো তখন দেখতে পেল ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝখানে প্রায় 6 ফিট উচ্চতায় একজন সপুরুষ দাঁড়িয়ে আছে, যার গায়ের রং ফ্যাকাশে সাদা আর চোখ দুটি গাঢ় নীল। অপূর্ব লাগছে সাদার মাঝে নীল চোখের সংমিশ্রণ। ওরা দরজার বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইতেই স্যার ওদের দিকে চাইতেই কেন জানি টুম্পার গাছ ঝাড়া দিয়ে উঠল। মনে হলো কোনো নিষ্প্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে, গাঢ় নীল, যেন থমকে গেছে ওর দুই চোখ। নিলয় স্যার ইশারায় অনুমতি দেওয়ায় তোমা আর দিয়া ঢুকে গেল, কিন্তু টুম্পা কোনো এক অজানার ভয়ে পা বাড়াতে পারছে না। মনে হচ্ছে ওর পায়ের ওজন যেন 10 মণ বেড়ে গেছে। তোমা ফিরে এসে ওর হাত ধরে ভিতরে নিয়ে গেল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে নিলয় স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে, কিন্তু টুম্পা কেন জানি লাশ কাটার মনোযোগ দিতে পারছে না। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ওই নীল দুটি চোখের মধ্যেই সীমাবদ্ধ। কি করে একজন মানুষের চোখ এত নির্জীব হতে পারে দেখলেই মনে হয় থমকে যাওয়া, এবং নীলের পেছনে বিশাল এক অন্ধকার গহ্বর রয়েছে যার কোনো তলদেশ নেই, শুধুই অসীম। হুট করে নিলয় স্যার টুম্পার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিলেন। টুম্পা আর তাকিয়ে থাকতে পারল না, ওর সারা দেহ ভয়ে কাঁপতে লাগলো। চোখ নামতেই একটা জিনিস দেখতে পেয়ে মনে কেমন খটকা লাগলো। লাশ কাটা শেষ এবং সেলাই ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নিলয় স্যারের বাঁ সাইডে যে ছোট একটি টেবিল আছে তার ঠিক ওপরে একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে। দেখে মনে হচ্ছে খুব যত্নে রাখা হয়েছে কলিজাটা। কেউ ওদিকে তাকাচ্ছে না, কিন্তু কলিজাটার ওপর টুম্পার চোখ আটকে গেল। সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? একটা ভরাট কণ্ঠস্বরে টুম্পার সম্বিত ফিরে এলো। ও আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে মর্গ থেকে ছুটে বেরিয়ে এলো। ওর জীবনে ভয় নামে কোনো অধ্যায় ছিল না। অনেক সাহসী ছিল টুম্পা, কিন্তু
আজ কি হলো? এমন কেন লাগলো যে একটা মৃত মানুষের সামনে দাঁড়িয়েছিল আজ? রুমে এসে তোমা আর দিয়াকে কলিজাটার কথা বলতেই ওরা হেসে গোড়াগড়ি খেলো আর বলল, হয়তো ওটাকে ঢুকাতে ভুলে গেছিলেন, তাই ওইটা নিয়ে এত কেন ভাবছিস তুই? টুম্পা আর কথা বাড়ায় না। এরপর নিলয় স্যারের 3টি প্র্যাকটিক্যাল ক্লাস পার হলো, কিন্তু টুম্পা একটা ক্লাসেও মন দিতে পারলো না। শুধুই ভয় পেত এবং লক্ষ্য করত প্রতিবারেই কলিজাটা সযত্নে রাখা। চতুর্থ দিন ওদের মর্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আজ ওরা কাটবে আর স্যার দেখবে। এক একজন এক একটা পার্ট কাটছে আর স্যার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছেন, কিন্তু একবারও টুম্পাকে কিছুই কাটতে দিলেন না। যেন ওর উপস্থিতি স্যারের নজরেই আসেনি। মনে মনে খানিকটা খুশি হয়েছিল, কারণ ওকে কাটতে দিলেও কিছুই সে পারত না। সেদিন সবাই চলে গেলে টুম্পা চুপিসারে মর্গের জানালায় এসে দাঁড়ালো। কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে ভয় তার কাছে হার মেনেছিল। কিছুটা দ্বিধা নিয়ে উকি দিল, আর যা দেখলো তাতে ওর চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। দেখলো স্যারের ডয়ারটা টেনে বের করলেন এবং তার ভিতরে 2 হাত পুরে দিয়ে সেই কলিজাটা সহ পাত্রটা বের করলেন। তারপর খুব যত্ন সহকারে কচকচ করে কলিজাটা চিবিয়ে খেলেন। এরপর একটা আত্মতৃপ্তির ঢেকুর তুলে ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা টুম্পার দিকে তাকালেন। তার তাকানো দেখে টুম্পার আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লো মেঝেতে। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলেন টুম্পা। ততক্ষণে সকাল হয়ে গেছে। সবার উৎসুক চেহারার মাঝে আরেকটি চেহারা দেখতে পেলেন। দেখেই ভয়ে ওর হাত পা জমে গেল। এই প্রথম নিলয় স্যারকে দিনের বেলায় দেখলো, তবে ওর কেন জানি মনে হচ্ছে ও ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। আর তাকাতেই পারলো না। ভয়ে চোখ বন্ধ করতেই শুনতে পেল সেই ভরাট কণ্ঠ, যেন ওর কানের মধ্যে ঢুকে কথা বলছে, আমি জানি টুম্পা, সেই প্রথম দিন থেকেই তুমি আমাকে চিনতে পেরেছিলে। আমি অবাক হয়েছিলাম, এত বছরেও কেউ আমাকে চেনেনি, শুধু তুমিই চিনলে। আর কেউ আমার চোখের ভাষাও পড়তে পারেনি, শুধু তুমি পেরেছিলে। আমি জানতাম তুমি জানালার বাইরে দাঁড়িয়ে, তবুও আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম, কারণ তোমাকে লুকানো সম্ভব ছিল না। তোমার মধ্যে হয়তো বিধাতা এমন দৃষ্টি দিয়েছিল যা সাধারণ কোনো মানুষের মধ্যে নেই। তাই তো সবার চোখ ফাঁকি দিতে পারলো। কলিজাটা তোমার চোখে ঠিকই ধরা পড়েছিল। আমি ইচ্ছে করলেই তোমাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা আমার এখানে থাকার চেয়েও অনেক বড়। আমি অন্য জায়গায় খুঁজে নেব। তুমি ভালো থেকো আর মনোযোগ দিয়ে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করো, কারণ আমি জানি তুমি একটা ক্লাসেও মনোযোগী ছিলে না। জীবনে অনেক বড় হও আর যা কিছু দেখছো ভুলে যাও। টুম্পার চোখ খুলতেই আর স্যারকে দেখতে পেল না। ওই দিনের পর থেকে আর নিলয় স্যারকে খুঁজে পায়নি। তবে সপ্তাহখানেক পর হসপিটাল কর্তৃপক্ষ একটা মাফিনামা পায়, যাতে লেখা ছিল আমি নিলয় কোনো কারণে না জানিয়ে যেতে বাধ্য হয়েছি। আশা করি কর্তৃপক্ষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করবেন। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন জুবাইদা বাসেদ। তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য।